সবশেষ 17,527 নমুনা পরীক্ষায় 4,008 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। নমুনার প্রায় 77% অবশ্য কোভিড নেগেটিভ, যদিও বাঁচানো যায়নি 43 জনকে, যাদের 28 জনই পুরুষ। হাসপাতালের পথে প্রাণ গেছে আরও একজনের। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন ঘরে, টেলিফোনে পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ওদিকে অব্যবস্থাপনা কাটেনি নমুনা পরীক্ষায়। দর্শক, যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? আমরা আছি আপনার পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 0298240502 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন রবি থেকে বৃহস্পতি দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সঙ্গে আছি আমি আকলাক মুস্তাফা। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। আর আজ আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। ডাক্তার শামীম আহমেদ, আপনাকে স্বাগত আবারও আমাদের করোনা সেল অনুষ্ঠানে। ডাক্তার শামীম, আমরা ঠিক 2 মাস আগে আপনাকে করোনা সেলে পেয়েছিলাম। ঠিক সেই সময়কার যে বাস্তবতা ছিল এবং এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় আপনি তখন বলেছিলেন, যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন সেগুলো হচ্ছে কি ধরনের উপসর্গ দেখা যেতে পারে, অর্থাৎ মানুষজন ঘরে কিভাবে থাকবেন, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে কিভাবে সঙ্গ নিরোধ করবেন। এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে এই সময়টাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আসলে এটা কি শুরু হয়ে গেছে? শুরু করেছি। হ্যালো হ্যালো আসলে আমরা 2 মাস আগে যে পর্যায়ে ছিলাম সেটা ছিল আমাদের শুরুর দিককার কথা, কিন্তু এখন কিন্তু আমরা একটা পর্যায়ে চলে গেছি। দেখেন, আজকে 17,000 টেস্ট হলো, তখন কিন্তু 17,000 টেস্ট আমাদের ক্যাপাসিটি ছিল না। আমাদের রোগীর সংখ্যা প্রায় লাখের ঘর ছুঁই করছে, 1,000-এর উপর মৃত্যু হয়েছে। সুতরাং এখন আমাদেরকে এই কমিউনিটি ট্রান্সমিশন যখন হচ্ছে, তখন যে কৌশল নিতে হবে সেটা কিন্তু আরো অনেক বেশি পরিণত, এবং প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আমার চারপাশেই হয়তো কারো না কারো করোনা আছে। সুতরাং শুধুমাত্র বাইরের কথা না, এই বোধ উপলব্ধি নিজের অন্তর থেকে আসতে হবে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, এবং এই সংকট থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আরো বেশি ম্যাচিওর আচরণ করতে হবে। এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং যত দিন যাবে এটা কিন্তু আরো বাড়বে। সুতরাং আমরা যদি সেই আগের মতো ঢিলে ঢালাভাবে চলি তাহলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ব। আমরা দেখেছি অনেক বয়োবৃদ্ধ, অনেক মধ্যবয়স্ক এবং অনেক তরুণ আমাদের চারপাশের কারো না কারো আত্মীয় স্বজন মারা গেছে। এই যে মৃত্যু, একটা মৃত্যু কিন্তু আমরা চাই না। একটা মৃত্যু মানে হচ্ছে একটা পরিবারের বিপর্যয়। এই কান্না আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এবং সামনে আরো কতদিন আমাদেরকে এই লেগেসি বহন করতে হবে আমরা জানি না। সুতরাং আমি যদি বলি যে 2 মাস আগে আমরা যাচ্ছিলাম, এখন তার চেয়ে আমরা আরো খারাপ অবস্থায় আছি, এবং ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমরা কেউই কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। কিন্তু এটুকুন আমরা বুঝেছি যে আমরা যদি সচেতন আচরণ করি আমরা আমাদেরকে বাঁচাতে পারবো। মিস্টার শামীম, আমরা সেটা কিভাবে করবো এই বিষয়ে আলোচনায় যাব। আমরা আগে এই মুহূর্তে একটি টেলিফোন কল নিতে চাই। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। আমার নাম লুৎফুন নাহার, আমি ঢাকা গুলশান থেকে বলছি। আমার ছেলে, আমার বয়স 38। ও আজ কয়দিন ধরে, আজকে 9 দিন ধরে, গত 8 তারিখ থেকে রাত থেকে ওর জ্বর আসছিল। জ্বর 100 ছিল, তখন ওর গায়ে ব্যথা ছিল। তারপরে প্যারাসিটামল খাওয়ার পরে ওর জ্বরটা কমে গেছে। তারপরে থেকে হালকা হালকা জ্বর আর কি, 100 উঠে না, 99 বেশিরভাগ থাকে। তারপরে ও নাপা খেয়েছিল, এর মধ্যে ও একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিল।
ঢাকা মেডিকেলে। উনি ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, জিমেক্স জিমেক্স দিয়েছিল। ও আজকে 4 দিন যাবত জিমেক্স খাচ্ছে, সাথে প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু ওর আজকে 9 দিন হয়েছে আর কি। এখন ওর মাঝে মধ্যে ওর জ্বর আসে, আবার জ্বর চলে যায়। আবার ওর আজকে 4-5 দিন ধরে ওর নাকে কোনো ঘ্রাণ পাচ্ছে না, এখন ওর মাঝে মধ্যে আবার পাতলা পায়খানা হয়েছিল। কালকে আবার জ্বর ছিল না সারাদিন, ডাক্তার বলেছিলেন নাপা খাওয়া বন্ধ করতে, তো বন্ধ করে দিয়েছিল। তো এখন ও আবার আজকে সকালে আবার ওর জ্বর আসছে 100, হাত পাও ব্যথা করছে। এমনি ও ভালোই আছে, আল্লাহর রহমতে শ্বাসকষ্ট তো নাই, কিন্তু নাকে ঘ্রাণটা পাচ্ছে না। এখন ও এখনো টেস্টটা করায় নাই, এখনো করণীয় কি? আর আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমার হাজবেন্ড, ওনার বয়স 55, উনি ডায়াবেটিসের পেশেন্ট, ওনার হার্টও হালকা সমস্যা আছে। না, আমাদের ঘরে অক্সিমিটার আছে, আমরা সবাই একটু মাপি। ওনারটা মেপে দেখলাম ওনার 90-91 এরকম পাওয়া যায় ওনার অক্সিজেনের ইয়াটা। এটাতে ওনার কোনো সমস্যা হবে কিনা? উনি কিন্তু ডায়াবেটিসের ওষুধ, হাড়ের ওষুধ এগুলি খাচ্ছে। আমি প্রশ্নগুলি জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার আপনার জি, আপনার ছেলের যে সমস্যাগুলি, এগুলি কিন্তু একেবারেই ক্লাসিক্যাল যে কোভিড-19 যে উপসর্গ সেরকম। বিশেষ করে যে নাকে কোনো ঘ্রাণ পাচ্ছে না এবং অনেক সময় খাবারের স্বাদ পাওয়া যায় না, এগুলি কিন্তু একেবারেই কোভিডের সাথে সংযুক্ত। সুতরাং তাকে কোভিড পেশেন্ট হিসেবে, করোনা পেশেন্ট হিসেবে ধরে নিয়ে তাকে চিকিৎসা করতে হবে এবং জীবনযাপন করতে হবে। তাকে অবশ্যই একটা মাস্ক ব্যবহার করতে হবে, একটা আলাদা রুমে আলাদা ঘরে থাকতে হবে, এবং বিশেষ করে আপনার যে স্বামী একটু বয়স্ক, ওনার সংস্পর্শে যাওয়া যাবে না। এবং যেহেতু আপনার ছেলের বয়স 35 এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, ওনার উপসর্গ যেটা হয় সেটার চিকিৎসা করতে হবে। জ্বর হলে প্যারাসিটামল, খুব ভালো সুষম খাবার, ঠিকমতো ঘুমানো, একটু ব্যায়াম করা, ডায়রিয়া হলে ওরসালাইন, এরকম। যেহেতু এখন পর্যন্ত সে ভালো আছে, আমরা আশা করছি উনি ধীরে ধীরে ভালো হয়ে যাবেন। তবে ওনার কোভিড টেস্টটা করানো দরকার। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার এই বয়সে অনেকে চাকরি বাকরি করেন বা বিভিন্ন কাজে যুক্ত থাকেন, তখন ডকুমেন্টেশনও অনেক সময় দরকার হয়। কিন্তু তাকে কোভিডের পেশেন্ট মেনে নিয়েই চলতে হবে। এখন সবচেয়ে যেটা কনসার্ন সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড, কারণ তার যেহেতু কোমরবিডিটি আছে, এবং আমরা দেখেছি যে যেখানে কোমরবিডিটি আছে এবং বয়স্ক যারা, সেখানে মৃত্যু হার পর্যন্ত হতে পারে। সুতরাং তাকে আলাদা করতে হবে, তার যেন এই রোগটা না হয়। কিন্তু আপনি যেটা বললেন যে 91 বা 90 স্যাচুরেশন থাকে, এটা কিন্তু একটু কম। সুতরাং এই স্যাচুরেশন পালস অক্সিমিটার দিয়ে তাকে নিয়মিত পরীক্ষা করতে হবে, এবং যদি এটা কমে যায় তাহলে কিন্তু তাকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, অক্সিজেন দিতে হবে। আমার মনে হয় আপনি আশেপাশে যে হসপিটাল, বিশেষ করে কোভিড ডেজিগনেটেড হসপিটাল, তার সাথে আপনি একটু যোগাযোগ রাখবেন, এবং দরকার হলে ওনাকেও, আমরা প্রায় এটা এই ধরনের পেশেন্ট পাই, ক্লাসিক্যাল উপসর্গ নয় কিন্তু তারা কোভিড পজিটিভ, যদি তার স্যাচুরেশন কম থাকে তাকেও কোভিড টেস্টটা একটু করাবেন। অনেক রোগী অ্যাসিম্পটোমেটিক হয়েও কোভিড হতে পারেন। আমার মনে হয় আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। মিস্টার শামীম, আমাদের সঙ্গে আরও একটি ফোন কল আছে, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত 4-5 দিন আগে একটু বৃষ্টিতে ভিজছিলাম আর কি, যে কোনো জায়গায় যাওয়ার কারণে। তো আমি এই লকডাউনের মধ্যে অলরেডি 4 দিন বের হয়েছি, এর বেশি বের হইনি। বৃষ্টিতে ভিজার পরে আমার জ্বর আসে। তো জ্বরটা আমি টেম্পারেচার মাপি, 3 ঘন্টা পর পরই মাপি, 98.6 এর বেশি যায় না। ঠিক আছে, এর বেশি যায় না, কিন্তু আমি ডাক্তারের পরামর্শে নাপা এক্সটেন্ড যেটা, সেটা খাইতেছি আজকে 4 দিন যাবত। তো অলমোস্ট ওটা মনে 7 দিন খেতে হয়। ঠিক আছে, এখন আমি কি করতে পারি অ্যাকচুয়ালি? আমার কিন্তু ভিতর জ্বরটা একটু ফিল হয়, আর কোনো সমস্যা নেই। আপনার ডায়রিয়া বলেন, শ্বাসকষ্ট বলেন,
কোনো আমরা সমস্যা আপনার নাই। প্রশ্নটি পেয়েছি। এটা তো আসলে দেখেন এই যে সময় না আপনার যে সমস্যাটা এটা কিন্তু এই যে আমাদের যে সিজন চেঞ্জ হয় এবং একটু বৃষ্টি হয়, অনেকেই কিন্তু বৃষ্টির পানিতে ভিজে একটু ঠান্ডা লাগে, একটু জ্বর হয়, কমন কোল্ড। সুতরাং আপনার এই 2-3 দিনের যে উপসর্গ, এটা করোনা না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি ঘরে থাকুন, একটু প্যারাসিটামল যেটা সেটা খান, যদি নাক দিয়ে পানি পড়ে তাহলে একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবেন, একটু চা খাবেন, একটু স্যুপ খাবেন, এটা চলে যাবে। আপনি ভয় পাবেন না, আপনি মনে সাহস রাখুন এবং নেক্সট বারে কিন্তু আপনি আবার এই ভুল করবেন না, এই বৃষ্টিতে আপনি ভিজবেন না। এবং অনেকের কিন্তু এটা বারে বারে হয় বা প্রতি বছর হয়, সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। ডাক্তার শামীম আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা আপাতত করোনা সেল থেকে একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শামীম আহমেদ। দর্শক, আবারও স্বাগত করোনা সেলে। আজ আমাদের সঙ্গে আছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। ডাক্তার শামীম, আপনাকে আবারও স্বাগত। ফেসবুকে আমাদের কাছে একজন জানতে চাচ্ছেন, তরিক, তিনি বলছেন তিনি একজন করোনা পজিটিভ রোগী। আমি বর্তমানে বাসায় আছি, আমার এখন অন্য কোনো সমস্যা নেই, শুধু কফ আছে। তার জন্য আমি কি কফের কোনো সিরাপ খেতে পারি কিনা? আমার স্ত্রী ও আরও বেশি কফ, আরও অন্য উপসর্গ আছে, নমুনা পরীক্ষা দিয়ে এসেছে, রিপোর্ট পাইনি। আমার স্ত্রীর ডায়াবেটিস ও শ্বাসকষ্ট আছে, এখন আমরা কি করতে পারি? পরামর্শ দিলে উপকৃত হবেন। ধন্যবাদ। যেহেতু ওনার কোভিড-19 যেহেতু পজিটিভ, সুতরাং আমরা ধরে নিব যে যে উপসর্গ ওনার মিসেসও পজিটিভ। সুতরাং সেইভাবে পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে যাতে করে এতে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা নিতে হবে, দুজনকে আইসোলেশনে যেতে হবে। আর কাশির জন্য উনি যেটা করেন, আমরা প্রায় কফ সিরাপ খাই। আসলে কফ সিরাপ কিন্তু এটা প্ল্যাসিবো। ক্লাসিক্যাল টেক্সট বুকে কিন্তু সবসময় বলা হয় যে কফ সিরাপ কাজ করে না। তার চাইতে উনি যেটা করতে পারেন, কফ যদি শুকনা হয় একটু ডক্সোফাইলিন জাতীয় ওষুধ খেতে পারেন, আর যদি কফ বেশি হয়, শ্লেষা বেশি যায়, তাহলে N-অ্যাসিটাইলসিস্টিন এই জাতীয় ওষুধ খেতে পারেন। তাহলে এই কফটা খুব দ্রুত কমে যাবে। আর ওনার মিসেসের যেটা, যেহেতু ওনার ডায়াবেটিস এবং অন্যান্য কোমরবিডিটি আছে, তার ক্ষেত্রে কিন্তু সতর্কতা বেশি নিতে হবে। দেখতে হবে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে কিনা, এবং ওনার স্যাচুরেশন, শ্বাসকষ্ট যদি হয় তাহলে ওনাকে কিন্তু অক্সিজেন দিতে হবে। এবং এই অক্সিজেন দেওয়ার জন্য পালস অক্সিমেট্রি দিয়ে আমরা আগে দেখে নিই স্যাচুরেশন কমে গেছে কিনা, তখন আমরা অক্সিজেন দিই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বাসায় অক্সিজেন দিতে পারি, কিন্তু শুধুমাত্র বাসার উপর অক্সিজেন দিয়ে নির্ভর করলে হবে না। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, যে যেখানে থাকে তার আশেপাশে কোথায় এই কোভিড চিকিৎসার ফ্যাসিলিটি আছে, অনেক জায়গায় কোভিড ডেজিগনেটেড হসপিটাল আছে, অনেক প্রাইভেট ক্লিনিকেও চিকিৎসা হয়, সেটার কিন্তু একটু খোঁজখবর রাখতে হবে। কারণ এটা কখন যে হঠাৎ করে খারাপ হয়ে যায় আমরা কিন্তু জানি না। এবং এটা দেখেন, অনেকেই কোভিড ক্লাসিক্যাল হলেও পরীক্ষা করে না, কিন্তু অনেক জায়গায় যদি খারাপ হয়ে যায় এই পরীক্ষার রেজাল্ট ছাড়া ভর্তিও করে না। শুরুর দিকে এটা বেশি ছিল। সো আপনার যদি ক্লাসিক্যাল হয়, আপনি যেরকম পরীক্ষা করেছেন আপনার মিসেসও করবে। এবং যদি শ্বাসকষ্ট হয়, আগে থেকে একটু অক্সিজেন বা অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে, একটা পর্যায় পর্যন্ত বাসায় আমরা চিকিৎসা দিতে পারি। কিন্তু যদি এটা সিভিয়ার বা ক্রিটিক্যাল হয় তখন কিন্তু হসপিটালে যেতেই হয়, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডাক্তার শামীম, সিভিয়ার বা ক্রিটিক্যালের কথা বলছেন, আমি একটু উল্টো করে জানতে চাই, সেটি হচ্ছে যে কোন ধরনের অবস্থা হলে হসপিটালে যাওয়ার দরকার নেই? এই জায়গায় এক ধরনের সংশয় কিন্তু থেকেই যায়। আচ্ছা, আপনি খুবই মূল্যবান একটা প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে আমাদের যে টোটাল হসপিটাল বেড, সরকারি বেসরকারি, আর যে রোগী, আপনি দেখেন যে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় লাখের মতো, 90,000-এর ঘরে।
এরা যদি সবাই হসপিটালে যেত, আমাদের যে বেড সেগুলো কিন্তু অকুপাই হয়ে যেত। তাহলে কি করতে হবে? 85% পেশেন্ট হচ্ছে মৃদু উপসর্গ বা ক্লাসিক্যাল উপসর্গ। মৃদু উপসর্গ কি? একটু জ্বর, একটু গা ব্যথা, একটু কাশি, তারপর গলা ব্যথা, খাওয়া রুচি কম, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে এইরকম উপসর্গ যদি থাকে তাহলে হসপিটালে যাওয়ার না কোনো দরকার নাই। ওনারা বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং যে উপসর্গ সেই ধরনের আমরা বলি সিমটোম্যাটিক চিকিৎসা নিতে পারবেন। কিন্তু যদি দেখা যায় কিছু উপসর্গ থাকে, যেমন খুব বেশি শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে অথবা খুব বেশি বেড়ে গেছে, অথবা হার্ট রেটটা অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই হসপিটালে নিতে হবে। রোগীর সাইনোসিস হয়ে গেছে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোমরবিডিটি। যাদের অন্যান্য অসুখ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। সুতরাং আমাদেরকে যেমন ডায়াবেটিস, হার্টের অসুখ, সিওপিডি, ব্লাড প্রেশার এরকম যাদের থাকে এবং বয়স্ক যারা থাকে তাদের ক্ষেত্রে এই সিভিয়ার বা ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যাদের উপসর্গগুলি মৃদু তাদের ক্ষেত্রে, এবং এই ধরনের রোগী 85% হসপিটালে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র সিভিয়ার পেশেন্ট যাদের শ্বাসকষ্ট, সাইনোসিস অথবা প্রেশার, পালস ওঠানামা করে এবং কোমরবিডিটি আছে এবং যে কোনো সময় খারাপের দিকে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু হসপিটালে যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি অক্সিজেনের কথাও বলছিলেন, আমরাও জানি অনেকে বাসায় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে চান অথবা করেছেনও। সেগুলোর ব্যবহার আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে অক্সিজেন কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। কোনোভাবেই কোনো রোগীর উচিত হবে না শুধুমাত্র নিজে থেকে অক্সিজেন কিনে ফেসবুক অথবা আপনার উইকিপিডিয়া অথবা এরকম বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন সম্পর্কে জ্ঞান নিয়ে চিকিৎসা করা। বাইরেও কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ঘরে কিন্তু অক্সিজেন পাওয়া যায় না। অক্সিজেন এক ধরনের ওষুধ, প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে। অক্সিজেন যদি আমি ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু ইনজুরি, লাংয়ের ইনজুরি বা টক্সিসিটি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অক্সিজেন একটা পর্যায় পর্যন্ত বাসায় দেওয়া যাবে, এর বেশি না। এবং এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাসায় যে সিলিন্ডারে অক্সিজেন দেই এটা 5-6 লিটার পর্যন্ত আমরা দিতে পারি। কিন্তু যদি এটা খুব বেশি হয়, যেখানে সেন্ট্রাল অক্সিজেনের দরকার হয়, সেটা কিন্তু বাসায় সম্ভব না। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি কারো কনসেন্ট্রেটর থাকে বাসায়, সেটা কিন্তু ভালো অক্সিজেন কনসেন্ট্রেটর, কারণ এখানে রিফিল করতে হয় না। অনেক সময় দেখা যায় রিফিল করতে গেলে বাইরের লোকজন আসে, তাহলে আরো সমস্যা হয়। এবং এক সময় এই যে ন্যাজাল ক্যানুলা দিয়ে আমরা ওষুধ দিই, অক্সিজেনটা দিই, এটা কিন্তু একটা পর্যায় পর্যন্ত দিতে পারি, এর বেশি না। সুতরাং অনেকগুলি ব্যাপার, অক্সিজেনের সাপ্লাই, ন্যাজাল ক্যানুলা নাকি মাস্ক, কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, এগুলি ব্যাপার আছে। সুতরাং শুধুমাত্র প্রিলিমিনারি ক্ষেত্রে আমরা অক্সিজেন দিতে পারি। আবার অক্সিজেন বাসায় নেওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, কোনোভাবেই রোগী যেন ধূমপান না করে অক্সিজেন নেওয়ার সময়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, আগুন লেগে যেতে পারে। এই ব্যাপারগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং বাসায় সবচেয়ে ভালো হয় যদি কোনো চিকিৎসক অথবা চিকিৎসাকর্মী যাদের এই সম্পর্কে ভালো জ্ঞান আছে তাদের মাধ্যমে, তাদের সহায়তায় শুধুমাত্র অক্সিজেন, ইভেন আপনি ওভার ফোনেও কিন্তু এদের কনসালটেশন নিতে পারেন। সিওপিডি পেশেন্ট, শ্বাসকষ্টের এক ধরনের রোগ, যারা ধূমপান করে তাদের হয়, এদের যদি আমরা বেশি অক্সিজেন দেই তাহলে কিন্তু অনেক সময় লাভের চেয়ে ক্ষতি হয়। সুতরাং যেহেতু অক্সিজেন একটা ওষুধের মতো, আমাদেরকে মনে রাখতে হবে ওষুধের যেরকম মাত্রা আছে অক্সিজেনেরও সেরকম মাত্রা আছে, সেগুলি বুঝে আমাদের অক্সিজেন দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, পালস অক্সিমিটার ব্যবহার করতে হবে অক্সিজেন দিলে, এবং স্যাচুরেশন ফল করলে কিন্তু ডাক্তার শামীম আহমেদ, আপনি থাকবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি। আপাতত করোনা সেল থেকে আমরা বিদায় নিচ্ছি যমুনা টেলিভিশনের পর্দা থেকে। তবে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। আমাদের সঙ্গে থাকছেন ডাক্তার শামীম আহমেদ। হিমোগ্লোবিনের সাথে মিশে আমাদের বিভিন্ন সেলে যায় এবং সেখানে সেলে মেটাবলিজম হয়। এই অক্সিজেন ইউজ করে আমরা শরীরের বিভিন্ন কাজ করি এবং এটিপি তৈরি করি। এটা একটা শক্তি। এবং
এর উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার আমরা প্রশ্বাসের সাথে ছেড়ে দিই, অর্থাৎ নিঃশ্বাসে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বর্জ্য এবং এটা আমরা ছেড়ে দিই। এটাই কাজ করে আমাদের ফুসফুস। এই যে আমার অক্সিজেনটা ঠিক মতো যাচ্ছে কিনা, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমার সেল পর্যন্ত যাচ্ছে কিনা, তার একটা প্যারামিটার হচ্ছে পালস অক্সিমিটার। এটা আমরা বলি স্যাচুরেশন, অক্সিজেনের স্যাচুরেশন কীরকম। সাধারণত আমাদের এই স্যাচুরেশন একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের 95-এর উপরে, 95, 96, 97, 98, 99 এরকম থাকে। কিন্তু যদি এই স্যাচুরেশন কমে যায়, আমরা জানি যে করোনা এমন একটি ভাইরাস, এটা যেটা হয় আমাদের ফুসফুসে প্রদাহ করে এবং যেখানে অক্সিজেন থাকার কথা সেখানে এক ধরনের ফ্লুইড জমে যায়, ফলে এই আমরা শ্বাস নেই কিন্তু এই অক্সিজেনটা আমাদের রক্তে পৌঁছতে পারে না। তখন দেখা যায় যে আমাদের এই স্যাচুরেশন কমে গেছে। এটা ধরুন 80 নিচে, 90-এর নিচে কমে গেল, 88, 80, অনেকের 70। এটা কিন্তু খুবই খারাপ অবস্থা। তখন আমাদের যেটা করতে হয়, আমরা প্রথমে অক্সিজেন দিয়ে দেখি যে এই স্যাচুরেশনটা উপরে উঠে কিনা। আমরা প্রথমের দিকে অক্সিজেন দেই কিন্তু একটু কম, সেটা হচ্ছে 4 to 6 লিটার করে অক্সিজেন দেই। এই অক্সিজেনে যদি আমার স্যাচুরেশন ভালো হয়ে যায়, ধরুন আমার থাকার কথা 95, আমার 95 হয়ে গেছে 4 লিটারে, তাহলে এটাই কিন্তু আমরা রাখবো এবং পরে আমরা এটা আস্তে আস্তে কমাবো যে কত কম অক্সিজেনে 4 থেকে 3 টু আমার এই স্যাচুরেশনটা ঠিক থাকে। কিন্তু যদি কোনো কারণে এই অক্সিজেনের স্যাচুরেশনটা আর না ওঠে, তখন কিন্তু আমরা এই অক্সিজেনটা মাত্রা বাড়িয়ে দিই, আমরা বলি হাই ফ্লো অক্সিজেন। তখন আমরা বেশি অক্সিজেন দিয়ে স্যাচুরেশনটা ঠিক করার চেষ্টা করি। যদি একদম দেখি যে অনেক অক্সিজেন, 15-20 লিটার 30 লিটার অক্সিজেন দিয়েও আমরা এটা কন্ট্রোল করতে পারি না, তখনই কিন্তু আমরা যেটা করি এক ধরনের ভেন্টিলেটর, নন ইনভেসিভ ভেন্টিলেটর, এটা দিই, সিপ্যাপ। অর্থাৎ এই সিদ্ধান্তগুলো আসলে রোগী যারা রয়েছেন তাদের কি নেওয়া উচিত? আমার মনে হয় আপনি যেই সাজেশন দিয়েছেন তাতে কিন্তু রোগীদের নিজেদের এই সিদ্ধান্তে যাওয়াটা আসলে ঠিক না। আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেওয়াটাই উচিত হবে। আমি একটা টেলিফোন নিতে চাই। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবত। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সালমা আক্তার, যাত্রাবাড়ি থেকে বলছি। আমার গত 7 তারিখ থেকে আর কি গায়ে 102 জ্বর আসছিল, মানে 7 তারিখ রাত্রে। তার পরের দিনকে আবার নাপা খাওয়ার পরে জ্বর ছেড়ে গেছে। এখন আমার সমস্যা হচ্ছে 7 তারিখ থেকে এখন পর্যন্ত আর কি, আজকে তো 17 তারিখ, আমার নাক একেবারে বন্ধ, কোনো ঘ্রাণ পাই না। মানে রান্না করি, তরকারি পুড়ে যায়, নাকে কোনো ঘ্রাণ নাই এবং নাক আটকানো। আর মনে করে নাকের ভিতরে প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, আর বুকে পিঠে খেঁচার ভিতরে মানে সর্বক্ষণ মানে ব্যথা, খেঁচার ভিতরে খুবই ব্যথা লাগতেছে। আর মাঝে মাঝে বুকটা খুব ধরপড় করে, আর শরীরটা খুবই ক্লান্ত এবং শরীরে খুব পেইন। আগে প্রতিদিন ব্যায়াম করতাম, সেই ব্যায়াম করার মতো শক্তিটা, এনার্জিটা শরীরে নাই। এইটাই আমার স্যারের কাছে প্রশ্ন, যে নাকি কোনো ঘ্রাণ নাই আর খুব যন্ত্রণা, এটা কেন? যন্ত্রণা, জি, আপনি যেটা বলেছেন নাকে ঘ্রাণ নাই জ্বরের পর, এটা কিন্তু আসলে কোভিড-19, অর্থাৎ এই যে আমরা যে বলি করোনা তো ভাইরাস, আর ডিজিজটা হচ্ছে কোভিড-19। এটা হচ্ছে এই করোনার একটা উপসর্গ। জ্বর বা অন্যান্য উপসর্গ থাকে, পরে নাকের কোনো ঘ্রাণ নাই এবং মুখে কোনো স্বাদ নাই। সুতরাং আপনি এটা নিয়ে ভয় পাবেন না যে এটা হঠাৎ করে কি হলো, এটা করোনার উপসর্গ। এবং আপনি অন্যান্য যেটা বললেন যে গা ব্যথা, এটা হলে একটু আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। এবং আমরা দেখেছি যে এই করোনাতে শুধু না, আমাদের দেশে মানুষের ভিটামিন ডি একটু ডেফিসিয়েন্সি, অভাব থাকে, বিশেষ করে মহিলাদের যারা পর্দার মধ্যে থাকে, রোদে যায় না এবং অনেক কাপড় পরে থাকেন। সুতরাং আপনি যেটা করতে পারেন যে একটু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, এটা একটু খেতে পারেন যে কোনো জায়গা থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নাকে যদি আপনার সর্দি থাকে তাহলে একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় খাবার খেতে পারেন এবং বাসার সবাইকে আপনি একটু ভিটামিন ডি বা অন্যান্য জিঙ্ক, এগুলি যে সাপ্লিমেন্টেশন সেটা আপনি বলতে পারেন। এবং খাবারে যাতে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থাকে সেটা আপনাকে এনশিওর করতে হবে। আপনি ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। করোনার বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে, তার মধ্যে একটা খুবই
অ্যাটিপিক্যাল উপসর্গ হচ্ছে নাকে গন্ধ না পাওয়া। ডাক্তার শামীম, সেক্ষেত্রে তিনি এবং তার পরিবার তাদের টেস্ট করার গুরুত্ব কতটা? না, শুধু ওনাদের না, প্রতিটা আমি বলবো যাদেরই সুবিধা আছে, সুযোগ আছে, তাদের কিন্তু করোনা, বিশেষ করে যারা কোমরবিড, তাদের কিন্তু টেস্ট করা ভালো। আমি বলেছি আগে যে যারা জব করেন তাদের একটা প্রমাণ দিতে হয়। অনেক জায়গায় কিন্তু প্রণোদনা বা এটারও একটা ব্যবস্থা আছে যে যারা করোনা পজিটিভ, সুতরাং আপনার যদি একটা ডকুমেন্ট না থাকে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদেরকে যিনি ফোন দিলেন, আমি যদি শুধুমাত্র তার বিষয়টাতেই এখন থাকি, যিনি আমাদেরকে ফোন দিলেন তিনি এখন দৌড়দৌড়ি করে তার পরীক্ষাটা করাতে যাবেন কিনা, অথবা তার পরিবারের যারা রয়েছেন তাদের এই মুহূর্তে পরীক্ষা করাটা বেশি জরুরি নাকি এখন যেটা জি চিকিৎসা না, আমি যেটা বলি সেটা হচ্ছে যে কিছু কিছু অর্থাৎ কোমরবিডিটি যারা আছে, জব করে তারা করলো, কিন্তু সাধারণ যারা ছোট বাচ্চা বা বাসায় যারা থাকেন যাদের হয়ে গেছে, এখন এই সময় যেহেতু কমিউনিটিতে ট্রান্সমিশন হচ্ছে, সুতরাং যদি সমস্যা হয় দৌড়াদৌড়ি সেটা উনি না করলেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা করোনা, এটা ধরে নিয়ে ওনাদেরকে আইসোলেশনে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনোভাবেই ওনাদের থেকে যেন অন্য কেউ আক্রান্ত না হন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটা উপসর্গ কিন্তু ধরুন পিক টাইম থাকে এবং ওই সময় উনি ছড়ান, যদি ওনার এটা অনেক দিন থাকে যে শরীরটা দুর্বল, তার মানে যে উনি করোনাতে আক্রান্ত এবং এখনো করোনার ভাইরাসটা শেষ করছেন সেটা নাও হতে পারে। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলুক, উনি মাস্ক ব্যবহার করুক, আইসোলেশনে থাকুক, এগুলি হচ্ছে মূল কথা। আমাদের সঙ্গে টেলিফোনে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। প্রশ্ন হলো, আমি মোহাম্মদ লাল মিয়া, টাঙ্গাইল দিয়ে বলছি। আমি কিছুদিন আগে, গত 1 মাস আগে আমি করোনায় পজিটিভ হয়েছিলাম এবং 2বার নেগেটিভ হচ্ছি। অথচ এখন আমি সুস্থ, নাকে কোনো গন্ধ বাসনা পাই না এবং আমি মুখে কোনো স্বাদ পাই না। ধন্যবাদ। আমরা যেটাই বলেছিলাম যে করোনাতে অ্যাটিপিক্যাল অর্থাৎ খুবই রেয়ার, কিন্তু এটা আমরা পাচ্ছি যে মুখে স্বাদ নাই এবং নাকে গন্ধ নাই। আর সুখের খবর হচ্ছে উনি তো নেগেটিভ হয়ে গেছে, কিন্তু এই দুটো উপসর্গ ওনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত শ্বাসের যে ব্যায়াম, শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন, এগুলি করতে হবে। এবং আমরা এখন পর্যন্ত যে এইগুলির আসলে ফেট কি সেটা কিন্তু এরকম না যে আর কখনোই ফিরে আসবে না। আমরা আশা করি যেহেতু উনি সুস্থ হয়ে গেছেন, উনি খুব শীঘ্র এই নাকের যে গন্ধ এবং মুখের যে স্বাদ উনি এটা ফিরে পাবেন। এবং আপাতত যে খাবারগুলি উনি পছন্দ করতেন, যেহেতু স্বাদ কম, অনেকেই ভাবেন যে খেয়ে লাভ কি, সেটা খাবেন এবং পুষ্টিকর খাবার সেটা কিন্তু ওনাকে অবশ্যই খেতে হবে। ডাক্তার শামীম, একটা বিষয় ওনার এই প্রশ্নের জায়গা থেকে আমি যদি বলি, অনেকে তারা বলছেন যে হয়তোবা হয়ে গেছে, তারা ভালো হয়ে গেছেন। এইটা আসলে কতটা সায়েন্টিফিক এবং আসলে এটার উপর বিশ্বাস করার উপায় কি? টেস্ট ছাড়া তো কোনো উপায় নেই। ধন্যবাদ। জি, আসলে দুটো জিনিস, যার হয়ে গেছে আমাকে দেখতে হবে যে সময় কতদিন চলে গেছে, এক, এবং যেহেতু হয়ে গেছে আমি ভালো হয়ে গেছি, ক্লাসিক্যাল যেটা সেটা হচ্ছে যদি কারো হয়, আমরা কিন্তু নেগেটিভ বলার জন্য একটা প্যারামিটার হচ্ছে যে ওনার উপসর্গ যেমন জ্বর কাশি এগুলি থাকবে না কমপক্ষে 3 দিন, আরেকটা হচ্ছে বুকের যে এক্স রে সেটা ঠিক হয়ে গেছে, এবং দুটো টেস্ট করতে হবে 1 দিনের ব্যবধানে এবং দুটো টেস্টই নেগেটিভ হতে হবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল যে উনি করোনা ছিলেন এবং নেগেটিভ হয়ে গেছে। কিন্তু এই সময়ে যখন রোগ থাকবে তখন কিন্তু আইসোলেশনে থাকবেন, অন্য কারোর সাথে মেলামেশা করবেন না। এবং আমি বলবো শুধু 2 সপ্তাহ না, ওনার আরো বেশি দিন ঘরে অপেক্ষা করা উচিত। অন্য লোকের সংস্পর্শে যাওয়ার সময় ওনাকে আরেকটু সচেতন হতে হবে। যদি উনি না করতে পারেন কোনো পরীক্ষা, এক্স রে অথবা টেস্ট, তাহলে কিন্তু মেনে চলতে হবে সেই স্বাস্থ্যবিধি যে শুরু হওয়ার 2 সপ্তাহ পর, এরপরও যদি ওনার কোনো উপসর্গ না থাকে কমপক্ষে 3 দিন, তাহলে উনি বেরোবেন। ধরুন আজকে আপনার জ্বর কাশি সর্দি 5 দিন পর ঠিক হয়ে গেল, তখনই কিন্তু আপনি
এই ভাববেন না যে চট করে, অর্থাৎ ওনাকে একটা সময় কমপক্ষে 2 সপ্তাহ এটা কিন্তু ঘরে থাকতেই হবে। আর যেহেতু আমাদের টেস্টের সংখ্যা সীমিত, সুতরাং অনেকেই একবার টেস্ট করে যিনি পজিটিভ হন উনি কিন্তু দ্বিতীয়বার আবার টেস্ট করতে যান না, অনেক ঝক্কি ঝুট ঝামেলা থাকে। এই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে টেস্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই শিওরিটি দিয়ে বলতে পারবো না আমি ভালো হয়ে গেছি। এখানে আরেকটা জিনিস, আমরা যে টেস্টগুলি করি এটা হচ্ছে অ্যান্টিজেন বেসড। এখন অ্যান্টিবডি টেস্টও কিন্তু আছে। যদি কোনো রোগী সুস্থ হয়ে যান তাহলে 2 সপ্তাহ পরে দেখা যায় ওনার অ্যান্টিবডিগুলি পজিটিভ আসে এবং খুব ভালো মতো আসে। তার মানে উনি এখন রোগী না, উনি আক্রান্ত হয়েছিলেন। এই অ্যান্টিবডি টেস্টের একটা সুবিধা হলো এটা সস্তা এবং খুব দ্রুত অনেক রোগীর করা যায়। এবং যদি আমরা এই অ্যান্টিবডি টেস্ট করি তাহলে আমরা একটা গ্রুপ অফ মানুষ পিপল তাদেরকে বলতে পারবো যে তাদের রোগ হয়ে গিয়েছিল, মোটামুটি তারা এখন এটার থেকে ইমিউন এবং তারা কাজে যেতে পারবে। বিভিন্ন পেশার লোক কলকারখানায় কাজ করে, আমাদের তো শুধুমাত্র ভাইরাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে জীবিকাটাও দেখতে হবে, অর্থনীতিও দেখতে হবে। আজকে আমরা লকডাউন দিয়ে রাখছি, 2 মাস পর আমাদেরকে যে আবার লকডাউন দিতে হবে না আমরা কিন্তু শিওর এখন পর্যন্ত না। কারণ আপনি দেখেন নিউজিল্যান্ড আবার ফিরে এসেছে, ইরানে ফিরে এসেছে। সুতরাং এটা আমরা লক্ষ্য করছি। ডাক্তার শামীম, আমি খুব সংক্ষেপে যদি একটি বিষয় জানতে চাই, এরই মধ্যে আমরা দেখেছি নেগেটিভ সার্টিফিকেট বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রয়োজনের জায়গা থেকেই কিন্তু এটি শুরু হয়েছে। যারা নেগেটিভ সার্টিফিকেট কিনছেন এই মুহূর্তের কোনো কাজের জন্য, তাদের পরবর্তীতে আসলে কোনো সমস্যা হতে পারে কিনা এই কাউন্টিং এর জায়গা থেকে? হ্যাঁ, অবশ্যই। প্রথম কথা হচ্ছে যেটা আপনি বললেন এটা একটা গর্হিত কাজ। আমরা কোনোভাবেই এই ধরনের প্রতারণামূলক কোনো কাজকে সমর্থন করতে পারি না এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, 1। আর 2 নম্বরে হচ্ছে এই করোনা যেহেতু বৈশ্বিক মহামারী, সুতরাং উন্নত বিশ্ব যখন করোনা মুক্ত হবে তখন কিন্তু এই তৃতীয় বিশ্ব, দ্বিতীয় বিশ্ব দেখবে তারা কি করে। এবং যেহেতু তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, সুতরাং তারা কিন্তু চট করে আমাদেরকে আস্থায় নেবে না। আর যদি তাদের মধ্যে এই বিশ্বাস হয় যে এখানকার নেগেটিভ মানে হচ্ছে এরকম ফলস অথবা ফ্রড, প্রতারণামূলক, তাহলে কিন্তু ওসব দেশে আমাদেরকে যাওয়া, ব্যবসা, কাজ, চাকরি বিভিন্নভাবে যাওয়া আসা এটাও কিন্তু আমাদের সমাধান হবে। সুতরাং এই সমস্যাটা কিন্তু আমাদের শুধুমাত্র দেশীয় বা আমাদের এখানে আমরা একটা প্রতারণামূলক কিছু করলাম সেরকম না, এটা একটা বৈশ্বিক মাত্রা আছে। সুতরাং কোনোভাবেই আমরা এটাকে সমর্থন করব না এবং আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী এদেরকে ধরবেন আমি আশা করি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে করে এই রকম একটা সময়ে যারা এরকম ফ্রড করতে পারে জাতির কাছে তাদের চেহারা চরিত্র যেন উন্মোচিত হয়। ডাক্তার শামীম আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা টেলিফোনে এবং ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি করোনা সেল। দেখা হবে আবারও আগামীকাল একই সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।